আমরা ছিলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের স্টার্টিং এ। যেই ওয়ার্ল্ড ওয়ারটা শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939, যেটা চলেছিল 2 সেপ্টেম্বর 1945 পর্যন্ত। আলাইস পাওয়ার এখানে ছিল বিএফআর, অ্যাক্সিস পাওয়ার জার্মানি, ইটালি, জাপান মানে জিআইজে। এখানে এরা দুজন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। হঠাৎ করে 1 সেপ্টেম্বর 1939-এ কি ঘটনা ঘটলো? জার্মান এখানে ইনভেড করলো পোল্যান্ডকে। জার্মান এখানে যখন পোল্যান্ডকে ইনভেড করলো, তখন এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চালু হলো এবং ব্রিটেন এবং ফ্রান্স বাধ্য হলো পোল্যান্ডের হেল্প করতে। তাহলে জার্মান পোল্যান্ডকে এখানে অ্যাটাক করেছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চালু হলো, ব্রিটেন এবং ফ্রান্স বাধ্য হলো পোল্যান্ডকে হেল্প করতে। এবং সেই সময়কার যিনি ভাইসরয় ছিলেন তিনি ছিলেন লিলিদগো। লিলিদগো এখানে ইন্ডিয়ার তরফ থেকে, ইন্ডিয়া পারমিশন না নিয়ে বলে দিলেন যে চলো এখানে তোমাদের যুদ্ধ করতে হবে। আমরা রাগারাগি করে আমরা একটা মিটিং করলাম 10 থেকে 14 সেপ্টেম্বর 1939-এ। কোথায় মিটিংটা করলাম? ওয়ার্ধাতে মিটিংটা করলাম। ওয়ার্ধাতে আমরা ফাইনালি বললাম যে আমরা যুদ্ধে জয়েন করতে পারি যদি আমাদের কন্ডিশনাল সব আমাদেরকে বেনিফিট দেওয়া হয়। কিন্তু এখানে লিলিদগো একটা স্টেটমেন্ট দিল। সেই স্টেটমেন্টটা দিল অক্টোবর মাসের 17 তারিখ 1939-এ। লর্ড লিলিদগো এই যে স্টেটমেন্টটা দিল, সেই স্টেটমেন্টের পরবর্তী টাইমে তিনি কি বললেন? তিনি বললেন যে আমরা আমরা এখানে ব্রিটিশ কেউ কিছু আমরা এখানে দিতে পারবো না, আপনাদেরকে এখানে পার্টিসিপেট করতে হবে। ক্লিয়ার করলো, আমরা কোনো প্রমিস করতে পারছি না। যার রেসপন্সে আমরা কি করলাম? আমরা এখানে 7 প্রভিন্স থেকে রেজিগনেশন দিলাম এবং সেই রেজিগনেশনটা দিলাম 22 অথবা 23 অক্টোবর 1939-এ। এই 22 অথবা 23 অক্টোবর 1939-এ রেজিগনেশন দেওয়ার পরে ডে অফ ডেলিভারেন্স আমরা সেলিব্রেট করলাম 22 ডিসেম্বর ওই বছর 1939। এই ডে অফ ডেলিভারেন্স যেটা এখানে আমরা সেলিব্রেট করলাম, সেখানে জিন্না তথা বি আর আম্বেদকর, ইবি রামাস্বামী নাইকার এরা পার্টিসিপেট করলেন। আফটার দ্যাট এখানে পাকিস্তান রেজলিউশন বা লাহোর রেজলিউশন 24 মার্চ 1940-এ এলো, যা ড্রাফট করা হয়েছে হায়াত খানের দ্বারা, প্রেজেন্ট করা হয়েছে ফজলুল হকের দ্বারা। দেখো, আমার কোনো আহ, উদ্দেশ্য নেই 2 মিনিট 3 মিনিট একই জিনিস আবার বলা। আমার উদ্দেশ্য এটাই, আমি তোমাদেরকে এইটা, যেহেতু তোমরা আমার কাছে এতটা ডেডিকেশন রাখছো, তাই আমার উদ্দেশ্য টোটাল মডার্ন হিস্ট্রিকে 20 মিনিটের মধ্যে তোমাদেরকে নিয়ে আসা, 20 মিনিট। সো এটা আমরা কতক্ষণে বললাম, 1 মিনিটও হবে না, হয়তো আগামী দিনে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। সো এই যে এফর্টটা তোমাদেরকেও দিতে হবে, যখন তোমরা পড়তে বসবে তখন তোমরা নিজেরা একই জিনিস, পুরনো জিনিস আবার পড়তে বসবে। ছেলেমেয়েরা ফেল করে শুধু আর শুধুমাত্র রিভিশনের অভাবে, আর কিছুর জন্য নয়। সো এই যে 39টা 40 বলে দিলে, 43 বলে দিলে, 1 নাম্বার বেরিয়ে গেল, ব্যাস ছবি হয়ে গেলে আবার কি আছে। বাট এই নাম্বারগুলোকে ছাড়া যাবে না। তাহলে এইবার এইখান থেকে এই যে পয়েন্টটা, এই শুরুর যে পয়েন্টটা, এই পয়েন্টের জাস্ট ইয়ারগুলো পরপর পরপর করে লেখো। কাজটা খুবই বোরিং, বাট এটাই একমাত্র কাজ পাশ করার জন্য। গুড ইভিনিং। পরপর পরপর করে ইনসিডেন্ট গুলোকে লেখো, রিমেম্বার করো। বাড়িতে যেমন নিজের জীবনের যখন মন খারাপ হয়, পাস্টের স্টোরি ভাবতে থাকো, এই হয়েছিল, ওই হয়েছিল, আইসক্রিম খাইয়েছিলাম, আমাকে এই দিয়েছিল, আমি আবার ওটা ফেরত দিয়েছিলাম, ঠিক সেগুলোকে ভুলে গিয়ে এগুলোকে রিমেম্বার করো। আচ্ছা, লিলিত গো মিটিং করেছিল, তারপরে ওরা 7 প্রভিন্সে রেজিগনেশন দিয়েছিল, ডে অফ ডেলিভারেন্স হয়েছিল, আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। ওকে, গুড ইভিনিং কৃষ্ণা। চেষ্টা করো, নিজের ব্রেনকে প্রেশার দাও, পারবে, সবাই পারবে, অ্যান্ড হ্যাভ টু। তারপরে এবার আগের দিনের যে পড়াটা, সেটার রিপ্রেজেন্টেশনটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। যেমন কথা দিয়েছিলাম তেমন কাজ। 17ই অক্টোবর না, হাসিনা, ওটা 22 অক্টোবর হবে। 17ই অক্টোবর লিলিত গোড ডিক্লারেশন, 22 অক্টোবর 1939 অল পার্টি রেজিগনেশন, 22 বা 23 অক্টোবর। 22 ডিসেম্বর 1939, 49 হয়ে গেছে, ওটা ভুল লিখেছো, ঠিকই আছে, বাকি ঠিক আছে। ঠিক আছে, এগোই এবার আমি। যত লিখবে তত প্রিপেয়ার করবে নিজেকে, যত লিখবে তত সুন্দরভাবে প্রিপেয়ার্ড হবে। এবার এগোই, চলো। এইবার এবার কি ঘটনা ঘটলো? আচ্ছা, আমার তোমাদেরকে আজকে একটা পুচকেওয়ালা এমসিকিউ নেওয়ার কথা ছিল না আজকে?
আজকে না পরের সপ্তাহে? আচ্ছা, আজকে আমি রেজাল্টের খুশিতে কোশ্চেন ফরমেশন করতেই ভুল, মানে কোশ্চেন করা রয়েছে, পিডিএফ বানাতেই ভুলে গেছি। ঠিক আছে, কোশ্চেন আমি করে রেখেছিলাম আগে। ঠিক আছে, ওকে চলো, ফাইন, এখানে যাই, পরের দিন নিয়ে নেবো, হ্যাঁ। না, আমি আমাকে সামনে রেখে দেব, তাই জন্য ওটা থাক। ওকে, এইবার আগের দিন যে কথাগুলো পড়েছিলাম সেই কথাগুলোর কন্টিনিউয়েশনে আসি। তাহলে জানুয়ারি 1940-তে লিলিত গো এখানে কি জানিয়েছিল? জানুয়ারি, এখানে অর্ঘদীপ, রঞ্জিতা বা যারা কৃষ্ণা, তোমরা যারা যারা লাইভ রয়েছো তাদেরকেও বলবো, কৃষ্ণ লিখেছো, লেখো লেখো অর্ঘদীপ লেখো। রঞ্জিতা হয়তো হাতে কোনো কাজ করছে, বাট লেখো, যত লিখবে তত পারবে। পারছো না লোকেরটা দেখে লেখো, বাট লেখো, না লিখলে হবে না। আচ্ছা, তো জানুয়ারি 1940 লিলিতগো এবার ডমিনিয়ন স্টেটাস অফ ওয়েস্টমিনিস্টার ভ্যারাইটি আফটার দ্য ওয়ার ইজ দি গোল অফ ব্রিটিশ পলিসি ইন ইন্ডিয়া। তো জানুয়ারি মাসের 1940-এ লিলিতগো এখানে জানিয়েছিল ডমিনিয়ন স্টেটাস অফ ওয়েস্টমিনিস্টার ভ্যারাইটি আফটার দ্য ওয়ার ইজ দি গোল অফ দি ব্রিটিশ পলিসি ইন ইন্ডিয়া। দুটো ভাবে কোশ্চেনটা আসতে পারে। এক, ডাইরেক্ট স্টেটমেন্টটা দিয়ে আমাদেরকে বলতে পারে যে এটা কে বলেছে, এটা লিলিতগো বলেছে। নেক্সট কোশ্চেন কি আসতে পারে, লিলিত বই কথাটা কবে বলেছে? 40-তে বলেছে, এটা মাথায় রাখতে হবে, 40-তে। লিলিত বই কথাটা 40-তে বলেছে। থার্ড কোশ্চেনটা না আসার চান্সই বেশি, যে লিলিত গো 1940-তে কি বলেছে, এই কোশ্চেন আসে না। লাইন দিয়ে বলবে কে বলেছে, কবে বলেছে। তাহলে লাইনটার মানেটা পড়ে নাও, দেন ব্রেনে থেকে যাবে। ডমিনিয়ন স্টেটাস, ডমিনিয়ন স্টেটাস কিসে? ওয়েস্টমিনিস্টার ভ্যারাইটির, সেটাই দেব আমাদের, আমাদের সেটাই দেওয়া হবে ব্রিটিশ পলিসি ইন ইন্ডিয়ার যুদ্ধের পরে। ঠিক আছে, এবার অনেকে ভুল করে কি, ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে বলছে, অনেকে ভেবে ফেলে এটা ক্রিপস মিশনের কথা হয়তো বলছে, যে ক্রিপস মিশনে দেবে, বাট না, এটা লিলিতগো 1940-তেই এই স্টেটমেন্টটা দিয়েছিলেন। সো ডোমিনিয়ন স্ট্যাটাস অফ ওয়েস্টমিনিস্টার ভ্যারাইটি আফটার দ্য ওয়ার ইজ দি গোল অফ দি ব্রিটিশ পলিসি ইন ইন্ডিয়া। ফাইন, এবার একটু নিজেকে রিকল করাও, বারবার রিকল করাও ঘটনাটা কি ঘটছে। ঘটনাটা ঘটছে যে 22 তারিখ কিংবা 23 তারিখ, এই অক্টোবর মাসের 22 তারিখ কিংবা 23 তারিখ 1939-এ এখানে রেজিগনেশন ওরা করলো, এবং 22শে ডিসেম্বর 1939-এ ডে অফ ডেলিভারেন্স সেলিব্রেট করলো, এবং 24শে মার্চ 1940-তে এখানে কি ঘটনা ঘটলো? 24শে মার্চ 1940-তে এখানে লাহোর সেশন এখানে হলো, বা পাকিস্তান রেজলিউশন হলো। এই যে, ঠিক আছে, অসুবিধা নেই রঞ্জিতা। এবার এই যে ঘটনাটা এখানে ঘটলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যদি এখানে দেখি, তাহলে এই ঘটনা ঘটেছে, লিলিত ঘোষ স্টেটমেন্ট দিয়েছে জানুয়ারি মাসের 1940, মানে এই যে 39, 39-এর পরে একটা ক্যাভাস তো হবেই। এই ক্যাভাসের পরবর্তী টাইমে এখানে লিলিত ঘোষ স্টেটমেন্টটা দিয়েছিল। জাস্ট ব্রেনে একটা ক্লু, যে কবে দিয়েছে লিলিত ঘোষ স্টেটমেন্টটা, 40-তে দিয়েছে, কারণ 41-এর এখানে কোনো গল্প ওনাকে নিয়ে আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না এখন আরো ক্লিয়ার হবে। এবার আগের দিন আমরা পড়েছি যে রামগড় কংগ্রেস সেশন হয়েছে। রামগড় কংগ্রেস সেশনের লোকেশন আমরা পড়েছি ঝাড়খণ্ড, যেটি রামগড়ে অবস্থিত। এবার এই রামগড় কংগ্রেস সেশনের ডে অফ অবজারভেন্স কবে হয়েছে? এই রামগড় কংগ্রেস সেশন পড়তে গিয়ে আমাকে ঝাড়খণ্ডের পিএসসির কোশ্চেন ঘাটতে হয়েছে, সেখান থেকে আমি এই কোশ্চেন গুলোকে বার করেছি। কোশ্চেন গুলো বার করে দেখলাম যে আরে এই কোশ্চেন গুলো তো ইন্ডিভিজুয়াল কোশ্চেনে আসে, বাট দে আর রিলেটেড টু রামগড়। প্রায় 3 ঘন্টা আমাকে একটা সেশন পড়তে হয়েছে। ঠিক আছে, যাই হোক, তোমাদের 3 মিনিটে হয়ে যাবে। তো প্লিজ রেগুলারিটি মেনটেন করে আগের পড়াগুলোকে পড়তে থাকো। তো রামগড় কংগ্রেস সেশন ঝাড়খণ্ড রামগড়। এবার এই যে মানে 1 2 3 4 5 6 7, এই 7টা পয়েন্ট লিখতে আমার 3 ঘন্টা লেগেছে। 3 ঘন্টা বা তারও বেশি, যাই হোক। সো রামগড় এখানে হচ্ছে ঝাড়খণ্ড রামগড়। ডে অফ অবজারভেন্স এখানে দেখো 19 থেকে 20 মার্চ 1940, 19 থেকে 20 মার্চ 1940, এই পয়েন্টটাকে যদি দেখা যায়, 19 থেকে 20 মার্চ 1940, ইট মিনস 24শে মার্চের ঠিক আগে ঘটনা ঘটলো। দেখো পরীক্ষার প্রিপারেশন যেভাবে চেঞ্জ হচ্ছে, এই এই ডেটটা বার করতেই আমি কিছুতেই এই ডেটটা পাচ্ছি না। তোমরা নেটে দেখো, তোমরা কোথাও এই ডেটটা পাবে না, কোথাও পাবে না এই এই এক্স্যাক্টলি কবে হয়েছে। ঠিক আছে, এইটা দেখতে গিয়ে আমি ভাবলাম না, ওদের পিএসসি তে নিশ্চয়ই এই কোশ্চেনটা থাকবে। ঠিক আছে, তো আমি তখন গিয়ে দেখলাম। তার মানে এবার আমি এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি দেখেছি, কি বলো, কি ভুলে গেছো? এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি দেখেছি যে রামগড় সেশন আগে হয়েছে না পাকিস্তান রেজলিউশন আগে হয়েছে। তো রামগড় আগে হলো, পাকিস্তান পরে হলো।
ঠিক আছে, তাহলে রামগড় কংগ্রেস সেশন হলো, আমাকে মনে রাখতে হবে কবে হলো। রামগড় কংগ্রেস সেশন হলো, ঠিক আছে রঞ্জিতা, গুড। এবার এই যে রামগড় কংগ্রেস সেশনটা, এটা 53rd কংগ্রেস সেশন। এবার দেখো কেন এই 53rd কথাটা আমাদের জন্য দরকারি। এবার কথাটা হচ্ছে, এই রামগড় কংগ্রেস সেশন হচ্ছে এমন একটা সেশন যেখানে 40 থেকে 45 পর্যন্ত টানা এখানে আবুল কালাম আজাদ থাকলেন। তাই এই সেশনের নাম্বারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 53rd। এই 53rd কংগ্রেস সেশনে এটা মৌলানা আবুল কালাম আজাদ কাটছে। তাহলে আমি ভিডিওটা একটু অফ করছি, পরে অন করে নিচ্ছি। ঠিক ঠিক থাকলে আমাকে বলবে, আমি আবার চালিয়ে নেব। ঠিক আছে কি? আচ্ছা ঠিক আছে, আমি একটু বাদে আবার চালিয়ে নিচ্ছি। সো প্রিসাইডেড বাই, এবার কাটছে? ভিডিও অফ করার পরেও কাটছে? হ্যাঁ, ভিডিও অফ করার পরেও কাটছে। আমি রিস্টার্ট করলাম, এবার ঠিক আছে কি? আচ্ছা ঠিক আছে। হুম, ভিডিওটা অফ রাখছি। ওকে। ওই দেখো আবারও কাটছে বলছে। ঠিক আছে, দেখো। ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রামগড় কংগ্রেস সেশন, এটা ঝাড়খণ্ড রামগড়ে, ডেট অফ অবজারভেশন 19 থেকে 20 মার্চ 1940, এবং 53তম কংগ্রেস সেশন এখানে দেখতে পারলাম, এবং এটা প্রেসাইড হলো মৌলানা আবুল কালাম আজাদের দ্বারা। এবার এই তিনটে পয়েন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই তিনটে পয়েন্ট রামগড় কংগ্রেস সেশনের সাথে কানেক্টেড। এক, এই টাইমে অল ইন্ডিয়া অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স রামগড়ে অর্গানাইজড হয়েছিল সুভাষ চন্দ্র বোসের দ্বারা। কোশ্চেন কেমন করে আসতে পারে? প্রথম প্রশ্ন, অল ইন্ডিয়া অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স এখানে লিডারশিপ কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বোস। অল ইন্ডিয়া অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স সুভাষচন্দ্র বোসের দ্বারা এখানে অর্গানাইজ হয়েছে কার কাছে? রামগড়ে। অল ইন্ডিয়া অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স রামগড়ে অর্গানাইজ করেছে কে? সুভাষচন্দ্র বোস। ফাইন। এবার লাইনটার মিনিংটাকে বোঝার চেষ্টা করো। অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স, আমরা এখানে কি বলছি? কম্প্রোমাইজ এখানে করব না, তার মানে অ্যান্টি কম্প্রোমাইজ। এই কথাটা কে বলছিল সেই সময়? সুভাষচন্দ্র বোস অ্যান্ড জওহরলাল নেহেরু বলছিল। ঠিক আছে। হ্যাঁ, উনি তো, এবার এবার কথা শোনো। এবার সুভাষচন্দ্র বোস তো ডাইরেক্টলি অ্যান্টি কম্প্রোমাইজের কথা বলছিল, ডাইরেক্টলি। কিন্তু এখানে আমরা যদি দেখি যে এই যে কাজটা যখন হচ্ছে, তখন জওহরলাল নেহেরু কিন্তু ডাইরেক্টলি বলছিলেন না। তাই কোনো কনফিউশনের জায়গা নেই যে এই কথাটা কে বলছেন। অল ইন্ডিয়া অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স রামগড়ে বলছেন সুভাষচন্দ্র বোস। এবার এই টাইমেই র্যাডিকাল ডেমোক্রেটিক পার্টি এখানে ফর্ম করা হয়েছে। র্যাডিকাল ডেমোক্রেটিক পার্টি এখানে ফর্ম করা হয়েছে কার দ্বারা? এম এন রয়ের দ্বারা। এগেইন 1940। র্যাডিকাল শব্দটাই আমাদের ভারতবর্ষে এসেছে এম এন রয়ের হাত ধরে। তাই র্যাডিকাল ডেমোক্রেটিক পার্টি ফর্ম করা হয়েছে এম এন রয়ের দ্বারা 1940। এগেইন ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। সিমিলার ভাবে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি, এটা লঞ্চ করা হয়েছে মহাত্মা গান্ধীর দ্বারা। দেখো খাদি ভিলেজ, এটা নিয়ে তোমাদের সমস্যা নেই, যেটা মহাত্মা গান্ধী হবে। খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি, এটা মহাত্মা গান্ধীর দ্বারা লঞ্চ করা হয়েছে, বাট কোশ্চেন হচ্ছে কবে? 1940 রামগড়ে। 1940 রামগড়ে, কারণ গান্ধীজি রিলেটেড যখন ক্রনোলজি কোশ্চেন আসে তখন এরকম ভাবে জিজ্ঞাসা করা হয়। তাহলে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি এখানে লঞ্চ করা হয়েছে মহাত্মা গান্ধী, রামগড়, এবং 14 মার্চ 1940। তাহলে এবার আমরা যদি ব্যাপারটাকে গুছাই, ব্যাপারটাকে দেখি, কি দেখবো আমরা, কি পড়বো, নিজেকে কি বলবো? আমরা বলবো যে রামগড় কংগ্রেস সেশন। এই রামগড় কংগ্রেস সেশনের, রামগড়ের লোকেশন কোথায়? কংগ্রেস সেশন, রামগড় কংগ্রেস সেশন এখানে কোথায় হলো? ঝাড়খণ্ডে হলো। ডেট অফ অবজারভেন্স এখানে কবে হলো? আমাদেরকে এটা ক্লুটা মাথায় রাখতে হবে যে এটা 24শে মার্চের আগে হবে। 24শে মার্চে কি? এখানে হচ্ছে পাকিস্তান রেজলিউশনের আগে হবে। পাকিস্তান রেজলিউশনের আগে রামগড়, এক্স্যাক্টলি ডেট না মনে রাখলেও কথাটা মাথায় রাখতে হবে, পাকিস্তান রেজলিউশনের আগে রামগড়। তারপরে কি 53তম কংগ্রেস সেশন এখানে সেলিব্রেট করলাম আমরা রামগড়ে। এটা মৌলানা আবুল কালাম আজাদের দ্বারা প্রেসাইড করা হলো। অল ইন্ডিয়া অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স, অল ইন্ডিয়া অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স অর্গানাইজ হলো সুভাষচন্দ্র বোসের দ্বারা। র্যাডিকাল ডেমোক্রেটিক পার্টি এখানে ফর্ম করা হলো এম এন রয়ের দ্বারা।
খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি লঞ্চ করা হলো মহাত্মা গান্ধীর দ্বারা 1940-তে। 14 মার্চ না মনে রাখলেও চলবে, 1940-তে। এবং 1940-তেই লিলিত গো বলেছিল, ডোমিনিয়ন স্টেটাস অফ ওয়েস্টার্ন ভ্যারাইটি, ওয়েস্টমিনিস্টার ভ্যারাইটি আফটার দ্য ওয়ার ইজ দি গোল অফ দি ব্রিটিশ পলিসি ইন ইন্ডিয়া। এক্সাক্ট লাইন মনে না রাখলেও ডাইরেক্ট লাইনটাকে পড়ো, পড়ে দেখো, এবং লাইনটাকে মনে মানে ভিশন রাখতে হবে যে এটা লিলিত গো 1940-এ বলেছে। আশা করি আমার কাছে এবার স্টোরি ক্লিয়ার হলো। ঠিক আছে, রামগড়ের। হ্যাঁ, রামগড়ের স্টোরি আমার ক্লিয়ার হলো। এবং আমরা জানি এই রামগড়ে যখন আমরা সেশন নিলাম, তখন সেই মুহূর্তে ব্রিটিশ পুরো মরিয়া হয়ে গেছে আমাদের সাপোর্ট পেতে। তাই তারা আমাদেরকে একটা অফার পাঠিয়েছিল, যেই অফারটার নাম আমাদের কাছে আমরা জানি, যেটা অগাস্ট অফার নামে জানি। এবার এই অগাস্ট অফারের ডেটও আমরা জানি, 8 অগাস্ট 1940-তে। এটাও আমরা জানি, সমস্যা নেই। এবং আমরা জানি তারা কি চেয়েছিল, অগাস্ট অফারে ইন্ডিয়ান সাপোর্ট চেয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2-তে। এবং ওই টাইমে প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড কে ছিলেন? উইনস্টন চার্চিল ছিলেন। এখানে লিনলিথ গো অ্যানাউন্স করলো অগাস্ট অফার, কারণ অগাস্ট অফার অ্যানাউন্স কে করবে? লিনলিথ গোই করবে। এবার এর এই মুহূর্তে যেটুকু পয়েন্ট দরকার আমার, সেইটুকু পয়েন্টে আমি তোমাদেরকে দিয়েছি। উইচ ইনক্লুডস, কি ইনক্লুড? ডোমিনিয়ন স্ট্যাটাস আমাদের অবজেক্টিভ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ করা হবে, কারণ আমরা পড়েছি যে প্রথম কোথায় বলা হয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফরমেশন নিয়ে? এখানে অগাস্ট অফারে প্রথম বলা হয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফরমেশন নিয়ে। এবার ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল এক্সপ্যান্ড করা হবে, যেখানে মেজরিটি অফ ইন্ডিয়ান থাকবে। ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের ম্যাক্সিমাম মেজরিটি অফ ইন্ডিয়ান্স থাকবে, এই কথাটা বলা হয়। এবং ওয়ার অ্যাডভাইজারি কাউন্সিল, ফরমেশন অফ ওয়ার অ্যাডভাইজারি কাউন্সিল, যুদ্ধের এখানে অ্যাডভাইজারি কাউন্সিল এখানে সেট আপ করা হবে। ফরমেশন কিসের? অ্যাডভাইজারি, ওয়ার অ্যাডভাইজারি কাউন্সিলের। এবার এখানে আমরা যদি এই পুরো সিস্টেমটাকে দেখি, এই অফারটা, অগাস্ট অফারটা কোনোভাবেই কারোর দ্বারা অ্যাকসেপ্টেড হয়নি। এবার এখানে একটা কোশ্চেন বা ভিউ তোমাদেরকে আমি বলে রাখি, যে এই অফারটা প্রথমে মুসলিম লীগ অ্যাকসেপ্ট করেছিল, বাট পরবর্তী টাইমে মুসলিম লীগও আর করেনি। তো এরকম কোশ্চেন দিতে পারে যে প্রথমে কে অ্যাকসেপ্ট করেছিল? প্রথমে কিছু সময়ের জন্য মুসলিম লীগ করেছিল, বাট এন্টায়ারলি যদি বলা যায়, মানে এটা একটা অ্যাডভান্স নলেজ, এটা সব বইতে নেইও, সব কথা সব জায়গায় নেইও। তো মুসলিম লীগ, আমি খুব খারাপ কোশ্চেনের জন্য বা কখনো যদি কোনো স্টেটমেন্টে পাও, তো মুসলিম লীগ এটা অ্যাকসেপ্ট করেছিল, বাট পরবর্তী টাইমে এখানে দেখা যায় যে সবার কথাতে বা এদের ভেগ থটে এনারাও আর কি ছেড়ে দিয়েছিল। এবার এই অফারটা তার মানে নট অ্যাকসেপ্টেড বাই এনি মেজর পলিটিক্যাল পার্টি। এবার নাও, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, আর ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল was also set up as an advisory body. National Defense Council was also set up as an advisory body. এবার এখানে যদি খেয়াল রাখো পয়েন্টটাতে, তাহলে একটা জিনিস খেয়াল করবে, যে এখানে অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স হলো, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি হলো, খাদি ভিলেজের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হলো। বাট অগাস্ট অফারে কি হলো? অগাস্ট অফারে হলো ওয়ারের অ্যাডভাইজারি কাউন্সিল। ঠিক আছে, যুদ্ধে পার্টিসিপেট করব কি করব না। আর ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল, মানে দুটো রিলেটেড টু ওয়ার অ্যান্ড ডিফেন্স, কানেক্টেড হলো অগাস্ট অফারে। আমি কি বোঝাতে পারলাম? দুটো রিলেটেড ডেটা এখানে কানেক্টেড হলো অগাস্ট অফারে। ফাইন, ঠিক আছে, ওকে। তাহলে ডমিনিয়ন স্টেটাস, এবার আমাকে যদি অগাস্ট অফারকে এখানে যদি সামারাইজড করতে হয়, তাহলে আমি কি বলবো? অগাস্ট অফারের সামারাইজড পয়েন্ট, অগাস্ট অফার এসেছে। অগাস্ট অফার কেন এসেছে? আমাদের রামগড় কংগ্রেস সেশনের পরে এসেছে। সেখানে 8ই অগস্ট 1940-এ অগাস্ট অফার এসেছে। অগাস্ট অফারের পারপাস কি ছিল? আমাদের ইন্ডিয়ার সাপোর্ট ওয়ার্ল্ড ওয়ার 2-তে। সেই টাইমে ইংল্যান্ডের এখানে প্রাইম মিনিস্টার কে ছিলেন? উইনস্টন চার্চিল ছিলেন। অগস্ট অফার অ্যানাউন্স কে করেছেন? লিলিত গো। এর গোল কি ছিল? আমাদেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে। এই অফারে কি বলা হয়েছে? ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট পয়েন্ট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ করা হবে আফটার দি ওয়ার। এবং এখানে বলা হয়েছিল ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে মেজরিটি অফ ইন্ডিয়ান্স থাকবে, ওয়ার অ্যাডভাইজারি কাউন্সিল ফরমেশন করা হবে, ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল ফরমেশন করা হবে। আই নিড এই দুটো লাইন তোমাদের ব্রেনে যেন মুখস্থ থাকে, জাস্ট সিম্পল মুখস্থ। উপরের যেন এই 3টে লাইন মুখস্থ থাকে, অল ইন্ডিয়া অ্যান্টি কম্প্রোমাইজ কনফারেন্স রামগড়, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি রামগড়, খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি বাই মহাত্মা গান্ধী রামগড়। ওকে, ফাইন। কিছু সমস্যা? ফাইন। এইবার
অগাস্ট অফারের বেসিসে আগের দিনকে আমি তোমাদের এই লাইনটা বলেছিলাম, বাট আমি পরবর্তী টাইমে দেখলাম কোশ্চেন যে এই লাইনটা নেহেরু বলেছে অগাস্ট অফারের বেসিসে। ঠিক আছে, এটাও একটা কোশ্চেন। তো অগাস্ট অফারের রেসপন্স দিয়েছে নেহেরু কিভাবে? ডোমিনিয়ন স্ট্যাটাস কনসেপ্ট ইজ ডেড অ্যাজ আ ডোরনেল। আমরা এটা জানি যে ডোমিনিয়ন স্ট্যাটাস কনসেপ্ট ইজ ডেড অ্যাজ আ ডোরনেল সেইড বাই নেহরু। বাট নেহরু এই কথাটা কবে বলেছে? আফটার দি অগাস্ট অফার, নট ক্রিপস, after the August offer. So Nehru state Dominion status concept is dead as doornail. By the way, আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে এগেইন জ্ঞান বলতে পারো, বা যদি ভেবে থাকো যে প্রচার করছি, আমি প্রচার করি না, তোমরা জানো, এমনি প্রচার করার দরকার নেই। আমি যে ইউটিউবে যে এমসিকিউ ভিডিওগুলো দিচ্ছি, ডেসক্রিপটিভ গুলো লাগবে না তোমাদের, কারণ তোমাদের ডেসক্রিপটিভ আমি এখানেই পড়াই। আমি যে এমসিকিউ ভিডিওগুলো দিচ্ছি, রেলের, এনটিপিসি বা যে কোনো এমসিকিউ ভিডিও দিচ্ছি, ইফ ইউ উইশ ইউ ক্যান প্র্যাকটিস, বিকজ ওখানে অনেক বাজে বাজে এমসিকিউ আমি দিচ্ছি। ঠিক আছে, কারণ তোমাদেরকেও এমসিকিউ গুলো হয়তো করাই না, তার কারণ হচ্ছে তোমরা এনটিপিসির জন্য তো আর আমার কাছে পড়ো না। তো আমি কেন ওই বেকার কোশ্চেন গুলো তোমাদেরকে পড়াবো এখানে? ওইখানকার কোশ্চেন গুলো তোমরা যদি মনে করো তোমরা ভিডিও দেখে নেবে এবং ভিডিও দেখে পড়ে নেবে সেখান থেকে, ঠিক আছে? বাট ওগুলো বাজে কোশ্চেন, ঠিক আছে, বাজে কোশ্চেন। লাইক এরকম কোশ্চেন আমি আজকে দেখছিলাম একটা, আমি প্রিভিয়াস ইয়ারই করাচ্ছি ওখানে, যে সমুদ্রগুপ্তর যে তোমার এলাহাবাদ প্রশস্তি, সেই এলাহাবাদ প্রশস্তির হাইট কত? ঠিক আছে, বিসিএস এর জন্য আমি যা করাই ইটস এনাফ, বাট ওখানে ওই কোশ্চেন্স গুলো 30, 40, 50, 60 ফুট এরকম উত্তর কোশ্চেন ছিল। ঠিক আছে, না সরি আমি ভুল বললাম, 30, 35, 40, 45 অপশন ছিল। ঠিক আছে, আনসার ইজ 35। ছেলে, তোমাকে বলেছি না একটা কথা, তুমি কেন মনে রাখছো না আমার ক্লু? বলেছি কি এক্সট্রিম গুলো হবে না, তারপরে বলেছি কি যেটা ছোট সেটা হবে উত্তর। চোখে দেখলে হয়তো মাথায় রাখতে। ঠিক আছে, হ্যাঁ। সো ওই রকম ভাবেই করতে হবে, তো ওটা দেখে নেবে তোমরা। ঠিক আছে, যদি মনে করো তোমাদের মানে ওগুলো বাজে কোশ্চেনের জন্য, একদমই ঠিক কথা, ওগুলো কখনোই নাম্বার পাওয়ার জন্য নয়, এক্সট্রা ইনপুটের জন্য। ঠিক আছে, ওকে, তো হয়ে গেল, ফাইন। এইবার অগস্ট অফারের রেসপন্সেই আমাদের এখানে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ হয়েছিল। এবার এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ যখন আমাদের এখানে হচ্ছে, তো ডিউরিং দিস টাইম গান্ধীজি এখানে ডিসিশন নিল যে আমরা আগের দিন স্টোরি পড়েছে, স্টোরি আর আমি এখানে বলবো না, যে আমরা লিমিটেড সত্যাগ্রহ করব ইন্ডিভিজুয়াল বেসিসে, বিকজ মাসেস ওয়্যার নট প্রিপেয়ার্ড ফর দি বিগার স্ট্রাগল। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ এখানে ডাইরেক্ট রেজাল্ট অফ অগস্ট অফার। ডাইরেক্ট কোশ্চেন, অগস্ট অফারের ডাইরেক্ট রেজাল্ট কি? ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ওয়াজ দ্য ডাইরেক্ট রেজাল্ট অফ হুইচ অফার? অগস্ট অফার। অগস্ট অফার এসেছে কবে? 17ই অক্টোবর 1940। সরি, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ এসেছে কবে? 17ই অক্টোবর 1940। অগস্ট অফার এসেছে 8ই অগস্ট। ঠিক আছে, হুম। এবারে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের প্রথম ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী বিনোবা ভাবে আমরা জানি। এবার নেক্সট কোশ্চেন, বিনোবা ভাবে এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ 17ই অক্টোবর 1940-এ শুরু করেছিল কিভাবে? তার অ্যান্টি ওয়ার স্পিচের দ্বারা, যেটা পওনার ভিলেজ নিয়ার ওয়ার্ধা। এই পওনারটা কোশ্চেনে আসে। ঠিক আছে, তো ভিনোবা ভাবে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ইনগ্রেট করেছিল তার অ্যান্টি ওয়ার স্পিচের দ্বারা পওনার ভিলেজ নিয়ার ওয়ার্ধা। ফাইন। সেকেন্ড ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী জওহরলাল নেহরু। থার্ড ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী ব্রহ্ম দত্ত। এবং এই টাইমে দিল্লি চলো মুভমেন্ট স্টার্ট করা হয়েছিল সেই সময়। সো এটার থেকে আমাদের কোনো মনে রাখার অ্যাজ কিছু নেই, আমাদের মনে রাখার এটাই পারপাস যে অগস্ট অফারের রেসপন্সে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ হলো। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ এখানে 1, 2, 3-এর নাম আমরা জানি, 17ই অক্টোবর 1940। এবং এই সময় এই বিনোবা ভাবে অ্যান্টি ওয়ার স্পিচ দিয়েছিল পওনার ভিলেজ নিয়ার ওয়ার্ধাতে। ডান, হোপফুলি ডান। নেক্সট, এবার ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ হলো আমাদের, আবার আবার আরেকটা প্রপোজাল দিল। তার মানে রামগড় সেশন হলো, রামগড় সেশনের পরে ওরা আমাদের অগস্ট অফার দিল। অগস্ট অফারের পরে আমরা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ করলাম, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের পরে ওরা আমাদেরকে আরেকটা প্রপোজাল দিল, যেটা হলো ক্রিপস প্রপোজাল। ক্রিপস প্রপোজালের টাইমে এখানে প্রাইম মিনিস্টারের নাম কি? উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল এখানেও ছিল তাই, ওখানেও তাই, আলাদা করে মনে রাখার কিছু নেই। তো চার্চিল এখানে কি করলেন? হাউস অফ কমন্স এর লিডারকে পাঠালেন, যার নাম হচ্ছে স্যার স্টাফোর্ড ক্রিপস। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই স্টাফোর্ড ক্রিপস কে ছিল?
লিডার অফ দ্য হাউস অফ কমন্স, লিডার অফ দ্য হাউস অফ কমন্স। সো স্ট্যাফোর্ড ক্রিপস, এখানে চিপস খুবই কমন ব্যাপার, তো লিডার অফ দ্য হাউস অফ কমন্স, সেই এখানকার সে স্ট্যাফোর্ড ক্রিপস, তিনি এখানে এলেন। তিনি এখানে এসে কি করলেন? তিনি এখানে আসলেন কবে? 22শে মার্চ 1942। তিনি আমাদেরকে কি প্রপোজাল দিলেন? ডোমিনিয়ন স্ট্যাটাস প্রপোজাল দিলেন এবং বললেন আফটার দি ওয়ার ইমিডিয়েটলি অ্যান ইলেক্টেড বডি উইল বি সেট আপ ইন ইন্ডিয়া টু ফ্রেম দ্য নিউ কনস্টিটিউশন। এটাও ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেন। তো প্রথমবার ইন্ডিয়ার নতুন কনস্টিটিউশন বানানোর জন্য ইলেক্টেড বডি নিয়ে কথা কোন প্রপোজালে বলা হয়? ক্রিপস প্রপোজালে বলা হয় ইলেক্টেড বডি নিয়ে। বাট কোন প্রপোজালে, কোন অফারে বা প্রপোজালে আমাদের কনস্টিটিউশন মেকিং এর কথা বলা হয়? ওটা অগস্ট অফার। বাট ইলেক্টেড বডি কনস্টিটিউশন বানাবে এই কথাটা কবে বলা হয়? ক্রিপস প্রপোজালে। এবার এই যে ক্রিপস প্রপোজালের তরফ রেসপেক্টে অফিসিয়াল নেগোশিয়েটর কংগ্রেসের তরফ থেকে কে ছিলেন? নেহেরু এবং মৌলানা আজাদ। ভীষণ দরকারি কোশ্চেন। নেহেরু এবং মৌলানা আজাদ এখানে নেগোশিয়েটর ছিলেন। এই ক্রিপস প্রপোজালে ব্রিটিশ টেক ইট অর লিভ ইট অ্যাটিটিউডে ছিলেন। ব্রিটিশরা টেক ইট অর লিভ ইট অ্যাটিটিউডে ছিলেন। তো ক্রিপস প্রপোজালে ব্রিটিশদের অ্যাটিটিউড কি? টেক ইট অর লিভ ইট। ব্রিটিশ মিশনে পোস্ট ডেটেড চেক এখানে অন আ ক্র্যাশিং ব্যাংক, এই কথাটা বলেছে মহাত্মা গান্ধী। জওহরলাল নেহেরু ক্রিপস তার বেস্ট ফ্রেন্ড ছিল। তিনি তখন আগের দিন এই যে লাইনটা বলেছিলাম, ইট ইজ স্যাড বিয়ন্ড মেজার দ্যাট আ ম্যান লাইক ক্রিপস শুড অ্যালাউ হিমসেলফ টু বিকাম দ্য ডেভিলস অ্যাডভোকেট। ঠিক আছে? তাহলে এবার আমি কিন্তু অনেকগুলো পয়েন্ট বললাম, আগের দিন তোমাদের বুঝিয়েছি, আজকে স্ট্যাটিক ডেটা দিচ্ছি। সো ইউ হ্যাভ টু রিমেম্বার অল দ্য থিংস। ঠিক আছে? সো এবার কি প্রাইম মিনিস্টার চচিল এখানে কি করছে? যে পাঠাচ্ছে কাকে? লিডার অফ দ্য হাউস অফ কমন্স এর এখানে যে হেড স্টাফোর্ড ক্রিপস পাঠাচ্ছে। ক্রিপস এখানে এলো কবে? 22শে মার্চ 1942 এলো। তারা এখানে যে এলো, এখানে তারা কি করলো? কি প্রপোজাল দিল? ডোমিনিয়ন স্টেটাসের প্রপোজাল দিল। এই ডোমিনিয়ন স্টেটাসের প্রপোজালের পরে বললো যে এই আফটার দি ওয়ার একটা ইলেক্টেড বডি আমরা সেট আপ করতে দেব নতুন কনস্টিটিউশনের জন্য আপনাদের। অফিসিয়াল নেগোশিয়েটর নেহেরু আজাদ, টেক ইট অ্যান্ড লিভ ইট কনসেপ্টে ছিল। গান্ধীজি পোস্ট ডেটেড চেক বলেছে। এবং জওহরলাল নেহেরুর বেস্ট ফ্রেন্ড, তাকে নিয়ে জওহরলাল নেহেরু দুঃখ প্রকাশ করেছে। শুধু এই কথাটা মনে রাখলেই হবে, জওহরলাল নেহেরুর বেস্ট ফ্রেন্ডের দুঃখ প্রকাশ করেছে। লাইনটা একবার দুবার পড়ে নেবে। জওহরলাল নেহেরু অগাস্ট অফারে নেল বলেছে, অগাস্ট অফারকে নেল বলেছে, বাট ক্রিপসকে দুঃখ প্রকাশ করেছে। এটা যেন গুলিয়ে না যায় ওই দুটো ভিউ, ওইটার থেকে এটার সাথে। আশা করি হলো। এইবার আমরা আজকের ডিটেলে যাব। বাট এটা কিন্তু একবারের জন্য ভেবো না যে তোমাদের এটা পড়া হয়ে গেছে, যেটা কিনা প্রথমেই উচ্চারণ করতে গিয়ে ভুল করে ফেললে। 22শে ডিসেম্বর 1939। আই ওয়ান্ট মাই লেভেল অফ ফ্লুয়েন্সি ফ্রম ইউ। ঠিক আছে? সো প্লিজ, তো এটার জন্য এফর্ট লাগবে দিতে। এবং সেই আমি যদি এটা এখন ছেড়ে দিই না, তোমরাও জানো 20 দিনের মধ্যে তোমরা আবার ভুলে যাবে। 20 দিনও লাগবে না, 10 দিন ম্যাক্সিমাম, আবার ভুলে যাবে। বাট আই ওয়ান্ট এটা গেঁথে যাক। এবং টোটাল মডার্ন হিস্ট্রিটা আমি 20 মিনিটে তোমাদের নিয়ে আসি, অনলি 20 মিনিট। তো সেটার জন্য তোমাদের রেসপন্সটা দরকার। ওকে, এইবার জয়প্রকাশ নারায়ণ কুইট ইন্ডিয়া মুভমেন্টের জাস্ট সূচনা করছি। আমি নোটসটা ভাবছিলাম দিয়ে দেবো, তারপর ভাবলাম না, আজকে তো পড়াবো, পরের দিন দেবো। এটাই মনে হয় বেটার হচ্ছে, মানে অ্যাটলিস্ট আই ফিল কি এটা বেটার হচ্ছে অনেক। আগে আজকে বুঝে নিচ্ছ, তারপর আবার নোটস নিচ্ছ, এটা অনেক বুঝতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, এটা বল, আমি আজকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট পড়াবো। আচ্ছা, তো জয়প্রকাশ নারায়ণ এখানে হাজারিবাগ জেলে গেছিলেন কুইট ইন্ডিয়া মুভমেন্টের টাইমে। বিরজি দেবী বলে একজন উইমেন লিডার, তিনি শুটেড বাই পুলিশ সান্থাল পরগনা রিজন ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই কোশ্চেনটা ক্লার্কশিপের একটা ইয়ারে এসেছিল, এই বিরজি দেবীওয়ালা আমাদের। আর জয়প্রকাশ নারায়ণের কোশ্চেনটা রাজস্থানের পিএসসির কোশ্চেন। সো জয়প্রকাশ নারায়ণকে এখানে কোশ্চেনটা ছিল যে কোন জেলে আটকানো হয়েছিল? হাজারিবাগ জেলে। এবার এরকম বহু লিডার আছে, তাকে কোন জেলে আটকানো হয়েছে সেটা কোশ্চেন। বাট আমি জয়প্রকাশ নারায়ণকে কেন নিলাম? বিকজ এই জয়প্রকাশ নারায়ণ ইন্ডিয়ার আপকামিং টাইমের জন্য বা অ্যাজ আ টোটালের জন্য খুব দরকারি একজন ক্যারেক্টার। তাই ওনার জেলটা নিলাম, বাই চান্স কোশ্চেনে দিতে পারে। তাই জয়প্রকাশ নারায়ণ হাজারিবাগ জেলে এখানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। আর বিরজি দেবীটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বিকজ এটা সান্থাল পরগনা। এটা ঝাড়খণ্ডেও এসেছে এই কোশ্চেনটা, মানে এই কোশ্চেনটা ঝাড়খণ্ড পিএসসি তে আগে এসেছে, তারপর আমাদের এখানকার কোশ্চেনে এসেছে। সো বিরজি দেবী, ইনি হলেন পুলিশের দ্বারা মারা হয়েছে এনাকে সান্থাল পরগনা রিজনে কুইট ইন্ডিয়া মুভমেন্টে। ঠিক আছে?
ওকে ফার্দার এসে পড়াচ্ছি আমি, ততক্ষণ আমাকে রঞ্জিতা বলো কি কি কোশ্চেন এসেছিল রিভার সিস্টেম থেকে, একটু শুনে নি। আর বাকি ওভারঅল এক্সামে কতটা কমন পেলে, কি পেলে, জিকে কেমন হলো না হলো, জানাও। বলো শুভম। সিএ কি কমন এসছে কিছু? মানে কিছু বলতে কত পার্সেন্টেজ কমন এলো? এরকম কেন ব্যাপার শুভম? আচ্ছা, গেমের সাথে কানেক্টেড, প্লে তো আমি এখনো ধরিনি। সিএ কি কমন এসছে? ঠিক আছে, ঘুরে আসবে, জয় জগন্নাথ করে আসবে। চলো তাহলে এবার পরের পার্টটাতে এগোনো যাক। আমরা এই জায়গাটাতে লিলিত গোর তাহলে একদম টাইমলাইনকে একদম ফাইনাল ভাবে আশা করি করে ফেলেছি, 36 থেকে 44, 1936 টু 44। আচ্ছা, ওয়েভেল হচ্ছে 3, ওয়েভেল 44 থেকে 47। আজকে আমি তোমাদেরকে এই ডিউরেশনের মধ্যে যাদের এটা মুখস্থ হয়নি আমি করিয়ে দেবো। তাহলে লিলিত গো হচ্ছে 36 থেকে 44, ওয়েভেল হচ্ছে 44 থেকে 47, আর মাউন্ট ব্যাটেন হচ্ছে 47 47। মাউন্ট ব্যাটেন কিন্তু 46-এ আসেনি। এটা ব্রেনকে বলো, মাউন্ট ব্যাটেন কিন্তু 46-এ আসেনি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মাউন্ট ব্যাটেন হচ্ছে 47 47। এটা মাউন্ট ব্যাটেন নিয়ে এই কোশ্চেনটা খুব দেয়, মাউন্ট ব্যাটেনকে নিয়ে কনফিউশন তৈরি করায়। এটাকে ক্লিয়ার রাখো, 46 47 মাউন্ট ব্যাটেন দিয়ে কোশ্চেন দেয়। ডান সবার? ওকে। এবার নেক্সট পয়েন্ট এখানে যদি আমরা দেখি, মানে এবার আমরা যেটা পড়বো সেই পয়েন্টটা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা এখন পড়বো কুইট ইন্ডিয়া মুভমেন্টকে নিয়ে। ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্টকে নিয়ে যদি আমরা কথা বলি, কুইট ইন্ডিয়া মুভমেন্টকে নিয়ে এই মুহূর্তে তোমরা কি কি জানো সেটা নিয়ে আমাকে কথা বলো। তোমরা কি কি জানো কুইট ইন্ডিয়া মুভমেন্ট সম্পর্কে? অনেক কিছু জানো তোমরা, বাট কি কি জানো? কি কি জানো কুইট ইন্ডিয়া মুভমেন্ট সম্পর্কে? বলো, আস্তে আস্তে বলো। তারপর আর কি? আর অনেক আছে। তাহলে এখানে ওয়েভেলের টাইমলাইন কি বললাম আমি, বলো। ওয়েভেলের টাইমলাইন 44 থেকে 47। ওয়েভেলের টাইমলাইন 44 থেকে 47, বেশ। আচ্ছা, এবার কুইট ইন্ডিয়া মুভমেন্টে তোমরা যা যা বললে সেই সেই পয়েন্টগুলোকে যদি আমরা কথা বলি, তো অল ইন্ডিয়া একটা কংগ্রেস কমিটি কুইট ইন্ডিয়া মুভমেন্টে টাইমে গঠন করা হয়েছিল। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। এবার এই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি কবে গঠন করা হয়েছিল? খুবই স্বাভাবিকভাবে 1942-তে। এবার এই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি 1942-তে কোথায় গঠন করা হয়েছিল? বোম্বেতে। কোথায় গঠন করা হয়েছিল? বোম্বেতে। এই টাইমে মহাত্মা গান্ধী 8 অগস্ট 1942 লঞ্চ করেছিলেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করা হয়েছিল গান্ধীজির দ্বারা কোথায়? মুম্বাইয়ে। কোন মিটিং এ, কোথায় মিটিংটা হয়েছিল? গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান মিটিং এ হয়েছিল। গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান মিটিং এ হয়েছিল। তার পরবর্তী টাইমে এখানে কুইট ইন্ডিয়ার যে মুভমেন্টটা হলো, এই মুভমেন্টটা কেন হলো? কোন মিশনের ফেলিয়ারের জন্য হলো কুইট ইন্ডিয়া মুভমেন্ট?
ক্রিপস মিশনের ফেইলিয়ারের জন্য হলো। ঠিক আছে শুভম, ক্রিপস মিশনের ফেইলিয়ারের জন্য হলো। ক্রিপস মিশনের ফেইলিয়ারের জন্য কুইট ইন্ডিয়া যে মুভমেন্টটা হলো, সেই রেজলিউশনটা, কুইট ইন্ডিয়া মুভমেন্টের রেজলিউশনটা কে লিখেছিল? ড্রাফটিংটা কে লিখেছিল? ড্রাফটিংটা প্রিপেয়ার কার দ্বারা হয়েছিল? কুইট ইন্ডিয়া মুভমেন্টের রেজলিউশনের ড্রাফটিংটা কার দ্বারা প্রিপেয়ার করা হয়েছিল? বলো। রেজলিউশনটা কার দ্বারা প্রিপেয়ার করা হয়েছিল? কহো। রেজলিউশন। জওহরলাল নেহরু। ঠিক আছে। কুইট ইন্ডিয়া মুভমেন্টের ড্রাফট রেজলিউশন প্রিপেয়ার করা হয়েছিল জওহরলাল নেহরুর দ্বারা। গ্র্যান্ড ওল্ড লেডি অরুণা আসফ আলী এখানে কুইট ইন্ডিয়া মুভমেন্টের হিরোইন নামে পরিচিত। কুইট ইন্ডিয়া মুভমেন্টের হিরো কে? ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্টের হিরোইন হচ্ছে অরুণা আসফ আলী, বাট কুইট ইন্ডিয়া মুভমেন্টের হিরো কে, এই নোটসটা পরের দিন দিয়ে দেবো যেমন দিয়ে থাকি। ইউসুফ মেহের আলী। ঠিক আছে, ইউসুফ মেহের আলী হচ্ছে হিরো। কুইট ইন্ডিয়া মুভমেন্টের হিরো হচ্ছে ইউসুফ মেহের আলী। ওকে। এই সময় কুইট ইন্ডিয়া, এই যে স্লোগানটা, এই স্লোগানটা কার দ্বারা এখানে পপুলারাইজড করা হয়? একদমই না, ইউসুফ মেহের আলীর দ্বারাই করা হয়। ডু অর ডাই, ডু অর ডাই, এই স্লোগানটা পপুলারাইজ করা হয় গান্ধীজির দ্বারা। ডু অর ডাই। বাট কুইট ইন্ডিয়া, এই স্লোগানটা পপুলারাইজ করা হয় ইউসুফ মেহের আলীর দ্বারা। আচ্ছা, এই ডিউরেশনে অগ্রদূত বলে একটা ম্যাগাজিন পাবলিশ করা হয়েছিল। অগ্রদূত, অগ্রদূত বলে একটি যে ম্যাগাজিন পাবলিশ করা হয়েছিল, সেই অগ্রদূত ম্যাগাজিনটি এডিট করা হয় কেশব প্রসাদ নামে একজন ব্যক্তির দ্বারা। অগ্রদূত ম্যাগাজিন কেশব প্রসাদ নামে একজন ব্যক্তি, তিনি এখানে এডিট করেছিলেন। এই মুভমেন্টকে ওপেনলি কে বয়কট করে, মানে কুইট ইন্ডিয়া মুভমেন্টকে ওপেনলি কোন অর্গানাইজেশন বয়কট করে? হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা ওপেনলি বয়কট করে। এই টাইমে ভাইসরয়কে লিলিত গো। কুইট ইন্ডিয়া রেজলিউশনের আরেকটা নাম ওয়ার্ধা রেজলিউশন, কারণ ওই টাইমে সবকিছু ওয়ার্ধাতেই হচ্ছে। ওয়ার্ধা রেজলিউশন। ওকে। পিএম কে ছিল? উইনস্টন চার্চিল। ঠিক আছে, ফাইন। এবার কুইট ইন্ডিয়া যে মুভমেন্টটা হলো, সেই মুভমেন্টে সিম্বলাইজ যদি আমরা করতে পারি যে কুইট ইন্ডিয়া মুভমেন্টে গান্ধীজির যে প্রিন্সিপাল বা গান্ধীজির যে থট, সেখানে যদি দেখা যায় যে সামহাও গান্ধীজি এই ভিউটা মাথায় রেখেছিলেন যে রেলওয়ে যে লাইন বা রেলওয়ের যেটা গিফট আমাদেরকে দেওয়া হয়েছিল ব্রিটিশদের দ্বারা, তার জন্যই নাকি আমাদের মুভমেন্টে আমরা সাকসেসফুল হয়েছি, অ্যাকর্ডিং টু গান্ধীজি। এই কথাটা গান্ধীজি আমাদেরকে জানান। রেলওয়ের সুখ্যাতি উনি গান। আচ্ছা, এবার এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হলো, এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের টাইমে রিজিওনাল বেশ কিছু আলাদা আলাদা জায়গায় এখানে আলাদা আলাদা এখানে প্যারালাল গভর্নমেন্ট ফর্ম হয়েছিল, জানো তোমরা? প্যারালাল গভর্নমেন্ট ফর্ম হয়েছিল। কোথায় কোন গভর্নমেন্ট ফর্ম হয়েছিল বলো? কোথায় কোন গভর্নমেন্ট ফর্ম হয়েছিল? কুইট ইন্ডিয়া মুভমেন্টকে আমাকে আরো ডিটেলে পড়াতে হবে, বাট যেহেতু আগের এই স্টোরিটা অনেকটা বেশি দিয়েছি, আমি তাই আজকে পড়াবো না, এটা নেক্সট ডেতেই পড়াবো। আজকে একটুখানি জাস্ট গভর্নমেন্ট গুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, বালিয়া উত্তরপ্রদেশ, এখানকার হেডের নাম কি? এখানকার হেডের নাম কি? বালিয়া উত্তরপ্রদেশ, এখানকার হেডের নাম চিট্টু পান্ডে। পরিষ্কার বলবে হ্যাঁ, মুখস্থ আছে কিনা, নালে আজকে আমি শুধু এটাকেই মুখস্থ করাবো। এই জায়গাটা বালিয়া উত্তরপ্রদেশ, চিট্টু পান্ডে। আচ্ছা, তমলুক
বেঙ্গলে জাতীয় সরকার এস্টাবলিশড হয়। জাতীয় সরকার এখানে এস্টাবলিশড হয়। সাতারা মহারাষ্ট্রতে এখানে কি সরকার এস্টাবলিশ হয়? প্রতি সরকার। প্রতি সরকার এস্টাবলিশড হয়। আচ্ছা, এদের নামগুলোও আছে, বাট আজকে বালিয়া চিট্টু পান্ডে। আচ্ছা, তমলুক বেঙ্গল। তমলুক আর বেঙ্গল মানে আমাদের এখানে তমলুক দীঘা বেঙ্গল, আমাদের কাছে এটা জাতীয় নিজেদের, ঠিক আছে, জাতীয় সরকার। সাতারা, সাতারা প্রতি, দেখো, রা, রা, প্রতি আছে, ভুলে যাওয়ার পারপাস নেই। সাতারা এখানে মহারাষ্ট্র, প্রতি সরকার। আচ্ছা, লিডারদের নামগুলো, না লিডারদের নামগুলো আছে দেবো না থাক। আচ্ছা, বালিয়া চিট্টু পান্ডেটা এই লিডারটাকেই মাথায় রাখো। আর তমলুকের জাতীয় সরকার, সাতারা মহারাষ্ট্রতে প্রতি সরকার। এছাড়াও এই টাইমে আজমগড় কোনটা গোলায়? তমলুক জাতীয় সরকার, সাতারা মহারাষ্ট্র প্রতি সরকার, এটা। আর লিডারের নামগুলো আমি পড়িয়ে দেবো পরের দিনকে। আচ্ছা, বালিয়া চিট্টু পান্ডেটা সাতারা হয়ে যায়, সাতারা প্রতি। ওকে, আমি লিখছি। যদি আমরা দেখি চোরাবালি, গুড, হতে পারে। অথবা হয়ে গেছে, বুঝেছো ট্রিক্স? বেশ, ঠিক আছে, হয়ে গেল। আশা করি আর ভুলবে না। হয়, পরের দিনকে তোমরা যেটা পড়ে আসবে সেটা হচ্ছে পুরো টোটাল স্টোরিটা আমরা পড়বো, টোটালটা। এবং আমি কিন্তু পরের দিন সুন্দরভাবে পড়া চাই, মঙ্গলবার দিন। পুরো 1 সেপ্টেম্বর 1939 থেকে 8 অগস্ট 1942 পর্যন্ত পুরোটা এখানে আমাকে পড়া দেবে, ঠিক আছে? ওকে, এখানে এটার সাথে আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে। এটা পড়তে তোমাদের কত টাইম লাগতে পারে সেই বুঝে আমি তোমাদের পড়া দেবো। হুম, মাঝে রবিবার আছে, বলো। এটা করতে 2 দিন লাগবে? সেটা তো তোমরা জানবে। 2 দিনে হয়ে যাবে। ও আচ্ছা, এটার সাথে আমি কিছু অ্যাডিশন দেবো চাইছিলাম, দিতে পারবো কি দেবো না? দেওয়া যাবে? পারবে? আচ্ছা, সো এটার সাথে যেটা তোমাদের এক্সট্রা পড়তে হবে সেটা হচ্ছে, দাঁড়াও, তোমরা, হুম, তোমরা একটুখানি দাদাভাই নরওজিকে পড়ো, আর বি আর আম্বেদকর। বেশ, এই দুজন, দেন আমি পড়াবো এদেরকে নিয়ে। ঠিক আছে, চলো, গুড নাইট।